শিব্বির আহমেদ বললেন যে আপনারা হামলা করছেন গুপ্ত বলে। আপনারা আসলে তাহলে গুপ্ত কেন বলছেন? যদি আপনারা নিজেরাই গুপ্ত থাকেন, তিনি যেটা অভিযোগ করছেন যে আপনারাই গুপ্ত ছিলেন, আমি একটু আপনার বক্তব্য শুনতে চাই। দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারি কিংবা সার্জিস আলম তাদের উপর কোনো হামলা হয়নি। তাদের কিছু কর্মীদের উপরে বা তাদের যে সম্ভবত গাড়ি দেখলাম, সেখানে সংক্ষুব্ধ জনতা তারা প্রতিরোধ করেছে, কিন্তু এটা স্পষ্ট কথা যে আসলে তারা দুজন আক্রান্ত হয়নি। তো এর প্রেক্ষিতে তো আসলে জামাতের পক্ষ থেকে বা শিবিরের পক্ষ থেকে তো বক্তব্য এসেছে যে তারা মূলত এক ধরনের মার খাওয়ার প্রেক্ষাপট সৃষ্টি করছে ভাইরাল হওয়ার জন্য এবং জামাতকে জুলাই আন্দোলনের আলোচনা থেকে দূরে রাখার জন্য। তো আমার তো নতুন করে বলার কিছু নাই। শিবিরের পক্ষ থেকে শিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম নিজেই বলেছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারিরা যা করছে ভাইরাল হওয়ার জন্য। ওকে, আমার কি আর বলা লাগবে? কিন্তু এই যে মিয়া গোলাম পরোয়ার যে মন্তব্যটা, সেই বিষয়ে আপনি কি বলবেন? গুপ্ত রাজনীতি এবং সুপ্ত রাজনীতি, আসলে গুপ্ত কোনটা? আপনি একটা রাজনীতি করেন, কিন্তু আপনি সেই পরিচয় ধারণ করেন না প্রকাশ্যে। আপনি বরং প্রকাশ্যে আপনি আওয়ামী লীগ বা ছাত্রলীগ ছিলেন, সেটাই আসলে গুপ্ত রাজনীতি। দেখেন, কিছুদিন আগে শিবির ক্যাম্পাসে লীগ ধর নামক একটি ম্যারাথন দৌড়ের কর্মসূচির আয়োজন করেছিল। সেই সময় মানুষ বলছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের এত নেতাকর্মী, সেই সময় সবাই মিলে যদি এই লীগ ধর এই কর্মসূচি পালন করত, তাহলে তো আসলে ছাত্রলীগ এতদিন টিকে থাকতে পারতো না, বা শিবির বা ছাত্রদল বা ছাত্র অধিকার পরিষদ বা ছাত্র শক্তি সবাই মিলে তো এই কর্মসূচি পালন করতে পারতো। মনে করেন যে মোটামুটি অন্যান্য ছাত্র সংগঠন প্রকাশ্যে ছিল, শিবির ছিল না। দেখেন, গণ অভ্যুত্থান যে সময় 90% সকল উপাদান এক হয়ে গেছে, 1% বাকি হয়নি। তার মানে কি, সবার সম্মিলিত ভূমিকা দরকার ছিল। হ্যাঁ, যে ভূমিকা গণ অভ্যুত্থানের সময় জামাত শিবিরের ভূমিকা ছিল, সেটা স্বীকার করতে হবে। তবে তারা কিন্তু ওইভাবে প্রকাশ্যে তাদের নেতারা আসলে সামনে থেকে নেতৃত্ব দেয়নি বা ছিল না, তাদের কর্মীরা অংশ নিয়েছে যতটুকু আমি জানি। আর যেটি আপনি প্রশ্ন করলেন যে এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে বলা হলো যে তারাই তো প্রকৃতপক্ষে গুপ্ত। দেখেন, মাননীয় প্রধানমন্ত্রীর মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়, তাই না? অর্থাৎ তিনি এই কারণে নির্বাসিত জীবনে ছিলেন। নির্বাসিত জীবনে থেকে তিনি কি আসলে চুপ হয়ে গিয়েছিলেন, নাকি আসলে সেখানে গিয়ে আওয়ামী লীগ করেছেন? সেখানে গিয়ে তিনি বিএনপিকে রাজপথে সক্রিয় রাখার জন্য সমস্ত সাংগঠনিক কার্যক্রমে ভার্চুয়ালি অংশ নিয়েছেন এবং তিনি সমন্বয় করেছেন, তিনি সেখান থেকে নেতৃত্ব দিয়েছেন। অর্থাৎ তিনি সেখানে গিয়ে অন্য রূপ ধারণ করেন নাই। সুতরাং তাকে এইভাবে, যেটা জামাতের সেক্রেটারি জেনারেল বললেন, এই গুপ্ত বলার কোনো সুযোগ নাই। তিনি যদি ওই রকম, আমি যেটি বললাম যে তিনি মানে অন্য পরিচয় ধারণ করতেন, দেন আপনি বলতে পারতেন। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি গুম হয়েছিলেন, তিনি কি করেছেন জুলাই গণ অভ্যুত্থানে তার যে ভূমিকা, সেটা আমি অসংখ্যবার বলেছি। রাজনৈতিক যে সমন্বয়, সেটা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, তার নির্দেশনায় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ করেছিলেন। এবং এই কথা যদি আমার কথা বিশ্বাস না হয়, আমি অসংখ্যবার বলেছি, জামাতের এমপি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইকে জিজ্ঞেস করবেন। আপনার এই টকশোতে বলেছি, আজকেও বলছি। দেখেন, বিএনপি বড় দল হিসেবে গণ অভ্যুত্থানের সময় অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করেছে এবং ওই সময় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইয়ের কথা বলিয়ে দিয়েছিলেন। এবং এই কথা কিন্তু আমাকে নিজেই তাহের ভাই বলেছে, রেকর্ডেড, আমার মোবাইলে রেকর্ডেড আছে। কারণ গণ অভ্যুত্থানের যে ইতিহাস, সেটি লিপিবদ্ধ করতে গিয়ে আমি এই তথ্যগুলো পেয়েছি। অর্থাৎ জামাত ইসলাম, হেফাজত ইসলাম, অন্যান্য রাজনৈতিক দল সবাইকে মাঠে নামানোর জন্য বিএনপি যোগ্য অভিভাবকের ভূমিকা রেখেছিল। রাজনৈতিক সমন্বয়টা বিএনপি করেছিল এবং সেটা সরাসরি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আসলে এই সমন্বয়টা করেছিলেন। তার মানে কি? তার মানে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে জামাতের সেক্রেটারি জেনারেল যে বক্তব্য দিয়েছেন, সেটা আসলে প্রত্যাখ্যাত হয়েছে, সেটা জনগণ গ্রহণ করে নাই। আচ্ছা, যদি সেটা জনগণ গ্রহণ করত যে গণ অভ্যুত্থানে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো ভূমিকা নাই, তাহলে তো আসলে এই যে জামাত শিবির দাবি করছে যে জুলাই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড জামাত এবং শিবির, আজকে জামাতের এমপি শফিকুল ইসলাম মাসুদ সাহেব এই কথা বলেছেন
আজকে জাস্ট আজকের বক্তব্য। তো তারা যদি আসলে প্রকৃতপক্ষে জুলাইয়ের মাস্টারমাইন্ড হয়ে থাকে এবং জনগণ সেটাই মনে করে, ভোট তো তাদেরকে দিয়ে ক্ষমতায় বসাতো, এটি কি হয়েছে? জনগণ যেটি মনে করে যে গণ অভ্যুত্থানের সময় বিএনপি অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করেছে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যে কারণে মানুষ বিএনপিকে বেছে নিয়েছে। আচ্ছা, এই যে এখন যারা বলে যে আমাদের কারণে প্রধানমন্ত্রী হয়েছেন, আমাদের কারণে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, তো আপনাদের তো এত ভূমিকা, তাহলে তো এদেশের জনগণ ভোট দিয়ে আপনাদেরকেই ক্ষমতায় আনার কথা ছিল, কেন ক্ষমতায় আনলো না? তার মানে কি? তার মানে যদি গণ অভ্যুত্থানে আপনি ভূমিকা রাখার ক্যাটাগরি করেন, সেক্ষেত্রে বিএনপি 1 নম্বরে। এই জন্যই একটি গণতান্ত্রিক নির্বাচনে বিএনপিকে এদেশের জনগণ ভোট দিয়ে ক্ষমতায় এনেছে। আমি অস্বীকার যাইনি যে জামাতের ভূমিকা নাই, আমি অস্বীকার যাইনি যে এনসিপির যারা নেতৃবৃন্দ তাদের ভূমিকা নাই। হ্যাঁ, এনসিপির নেতৃবৃন্দ তারা সমন্বয়ক ছিল, গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তবে সবাই না। হাসনাত এবং সার্জিস গণ অভ্যুত্থানের সময় মুনাফিকের ভূমিকা রেখেছে, এবং আসিফ নাহিদের নেতৃত্বে যে অংশ ছিল তারা প্রকৃতপক্ষে দেশপ্রেমিকের ভূমিকা রেখেছে। এবং দেখেন, অনেকে বলে যে সমন্বয়করা ছিলাম আমরা, সব করে ফেলাইছি। হ্যাঁ, সমন্বয়করা অনেক কিছু করেছে, কিন্তু আবার যারা আপনার রাজনৈতিক দলের নেতৃত্ব বলেন আর সাধারণ মানুষ বলেন, তারা অনেক কিছু করেছে। যে সময় 6 জন সমন্বয়ক পুলিশের হেফাজতে, সেই সময় কি স্লোগান ছিল না, তুমি কি আমি কে সমন্বয়ক সমন্বয়ক? তার মানে কি? তার মানে নেতৃত্বের কখনোই সংকট হয়নি। আর একটা ঘটনা বলি, এই যে গতকালই তো আপনার 31 জুলাই গেল, আজকে তো 32 জুলাই। এই যে হাইকোর্টের সামনে, সেখানে বিএনপিপন্থী শিক্ষকরা এবং বিএনপিপন্থী আইনজীবীরা বের হয়ে আসলো, সেখানে কিন্তু অ্যাডভোকেট শিশির মনিরদের দেখা যায়নি। গণ অভ্যুত্থানের সময় অ্যাডভোকেট শিশির মনির তার ফেসবুক প্রোফাইল লাল করে নাই। হ্যাঁ, তিনি এখন বলেন যে গণ অভ্যুত্থানের সময় আমার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কি ছিল ভূমিকা? আমি পলিসি মেকিং এর জায়গায় ছিলাম। তো এই বিষয়ে তার কি পলিসি মেকিং ছিল কেউ এখনো পর্যন্ত বলতে পারে নাই। নিজে বলেছে নিজেরটা, এবং এখন নিজেকে এমন সংস্কারবাদী হিসেবে উত্থাপন করেছেন, মনে হয় ওই সময় ওই বিএনপিপন্থী যারা আপনার আইনজীবীরা ছিল, তারা মনে হয় অ্যাডভোকেট শিশির মনিরের নেতৃত্বে এসেছিল। কিন্তু আপনি হারিকেন দিয়ে, মাইক্রোস্কোপ দিয়েও কিন্তু ওইখানে আপনি অ্যাডভোকেট শিশির মনিরকে আপনি পাননি। তো যাই হোক, যে কথা বলছি আমি এটা শেষ করি। ওই সময় যে আসলে আপনারা যে বিএনপিপন্থী শিক্ষকরা এবং বিএনপিপন্থী আইনজীবীরা নামলো, এটাও তো একটা পরিকল্পনার অংশ ছিল। যেহেতু 18 সালের কোটা আন্দোলনের সময় আমি জেলে গিয়েছিলাম, তাই না? তো আমি জেলে যাওয়ার সময় আমার যে বাস্তব অভিজ্ঞতা, আমার মা বলেন, পেশাজীবী বলেন, শিক্ষকরা বলেন, আইনজীবীরা বলেন, আমাদের মুক্তির দাবিতে মাঠে নেমেছিল। ওই অভিজ্ঞতার আলোকে আমি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমরা আলোচনা করছিলাম যে এখন আসলে আন্দোলন যেহেতু স্তব্ধ হয়ে গেছে, দেখবেন 28, 29, 30 জুলাই বাংলাদেশে ওই অর্থে কোনো আন্দোলন ছিল না, তাই না? তো সেই সময় আমি এবং স্বরাষ্ট্রমন্ত্রী আলোচনা করেছিলাম যে এখন পেশাজীবী যারা আছে তাদেরকে নামাইতে হবে। এরপরে তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেছিলেন, বর্তমান যিনি মাননীয় প্রধানমন্ত্রী, ওই সময়কার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির। এবং আলোচনার ভিত্তিতে তখন বিএনপিপন্থী শিক্ষক এবং আইনজীবীদের নামানোর আলোচনা হয়। দেখবেন ওই সময় আমাদের মাহবুবউদ্দিন খোকন ভাই বলছেন, আমাকে ধরেন, ওদের ছাড়েন। এগুলো কি মানুষকে সাহস যোগায়নি? এবং ওই সময়কার একজন মানে শিক্ষার্থী, তার যে ভূমিকা ছিল, অর্থাৎ ওই প্রেক্ষাপট রচনা করেছিল বিএনপি। এগুলো ইতিহাস। আজকে এই কথাটা শেষ করতে হবে। আজকে যারা গণ অভ্যুত্থানে নিজেদেরকে মাস্টারমাইন্ড দাবি করে, এই যে শফিকুল ইসলাম মাসুদ দাবি করলেন যে গণ অভ্যুত্থানের মাস্টারমাইন্ড জামাত এবং শিবির, তাহলে আমরা কেন এরকম মাহবুবউদ্দিন খোকনদেরকে পাই নাই, জামাতের কোন নেতা বা শিবিরের কোন নেতা, যে আমাকে ধরেন ওদেরকে ছাড়েন? তার মানে কি? আপনি ওই সময় নেতারা মোটামুটি গুপ্ত অবস্থায় ছিল, এবং যারা কর্মীরা তারা অনেকে নিপীড়িত হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, তারা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে যুক্ত হয়েছে।